अम्मे ब्रह्म सनातनी मां शारदये। যুগাবতার শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হুগলি জেলার কামারপুকুর দর্শন করে এখন আমরা চলেছি মাত্র 6 কিমি দূরে অবস্থিত শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক সহধর্মিণী মা শারদার জন্মস্থান জয়রামবাটির উদ্দেশ্যে। এটা আদ্যাপীঠের মন্দির। দক্ষিণেশ্বরে যে আদ্যাপীঠ আছে এটা তার শাখা, আদ্যা মা, আদ্যা শক্তি মহামায়া, এখানেও থাকা অবস্থা আছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার প্রতুলপুর থানার অন্তর্গত একটি গ্রাম হলো জয়রামবাটি। সামনে যে ব্রিজটা দেখতে হচ্ছে বাঁকুড়া, আমরা এখন বাঁকুড়ার ডান দিকে, আর বাঁ দিকটা হচ্ছে হুগলি। এই যে সামনে ব্রিজ করছে, এটা হচ্ছে এবার হুগলি শেষ হবে, বাঁকুড়া জেলা শুরু হবে। এই ব্রিজটা, এইটা হচ্ছে বাঁকুড়া, ঢুকছি আমরা এখন বাঁকুড়াতে, আমরা ঢুকছি। হুগলি বাঁকুড়ার বর্ডার, এটা হচ্ছে বর্ডার এরিয়া, একদিকে হুগলি একদিকে বাঁকুড়া। এই এখন বাঁকুড়াতে আমরা ঢুকছি। আর যে ব্রিজটা টপকালেন ওটা একটা আমুদার নদের ওপর এই ব্রিজ, নদী নয় নদ, আমোদন নদ। আমুদার নদ। আর এই যে মাতৃধাম যেটা বিল্ডিং, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিয়ারলেস কোম্পানি ফ্ল্যাট করে বিক্রি করছে। আচ্ছা, যেমন কিনতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে পিয়ারলেস কোম্পানি, এইটা ফ্ল্যাটটা বানিয়ে রেসিডেন্স বানিয়ে তৈরি করছে। বিবেকানন্দ মিশন নরনারায়ণ মন্দির, এখানে প্রত্যেক দিন বালক পুজো হয়। বালকটির বয়স হতে হবে 3.5 থেকে 5। যে কেউ পুজোটি করাতে পারে। আমরা যদি ফিরে আসি সেই সময় দেখবো বালক পুজোটা। আচ্ছা, এই পথ দিয়েই তো যাবো যদি আশা করি। এখানে হোস্টেল আছে ছেলেদের পড়াশোনার জন্য। ঘুরে আসি, লাস্টে এইটা যাব। আর এই দিকে যে পুকুরটি, এইটি হচ্ছে তাল পুকুর বা বাণিজ্য পুকুর নাম। মায়ের সাথে এই পুকুরের বহু স্মৃতি জড়িয়ে আছে। আমরা সামনে দেখতে পাচ্ছি এটি হলো নবনির্মিত জয়রামবাটি রেলওয়ে স্টেশন। আমরা এখন জয়রামবাটি স্টেশনে এসেছি। এই স্টেশনে উদ্বোধন হয়ে গেছে, কিন্তু এখনও চালু হয়নি, কারণ গোঘাট থেকে ওটা আরামবাগ, গোঘাট, কামারপুকুর, জয়রামবাটি। তো গোঘাটের পর কামারপুকুর আর জয়রামবাটি স্টেশনের কাজ চলছে, লাইন বসে গেছে, সেখানে কাজ চলছে। কামারপুকুর স্টেশনটাও আমরা দেখলাম, সেখানেও কাজ চলছে। আর জয়রামবাটিও এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। এইগুলো হয়ে গেলে তাহলে কামারপুকুর আর জয়রামবাটিতে ঠাকুরের মায়ের বাড়িতে আসতে সমস্ত ভক্তদের অনেক সুবিধা হবে। এই জয়রামবাটি স্টেশন থেকে মায়ের বাড়ি মাত্র 1 কিলোমিটার যেতে হবে এখান থেকে। আর কামারপুকুর স্টেশনে হচ্ছে হালদার পুকুর আছে, ঠাকুরের যে মঠ, মঠের অপোজিটে যে হালদার পুকুর আছে, তার পাশে হচ্ছে কামারপুকুর স্টেশনটা তৈরি হয়েছে। আর এটা হচ্ছে জয়রামবাটি, এখান থেকে, এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে যাচ্ছে। এইখান থেকে মায়ের বাড়িটা 1 কিলোমিটার। এই জয়রামবাটি স্টেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার সঙ্গে আছে আমাদের এক দাদা ভাই, ইলুদা। হ্যাঁ, ইলুদা আমাদের হচ্ছে গাইড কাম ড্রাইভার। আমাদের কামারপুকুর আর জয়রামবাটি সম্পূর্ণটাই উনি খুব সুন্দরভাবে ঠাকুর আর মায়ের ভাবধারায় উনি মানুষ হয়েছেন এবং এত সুন্দর ব্যাখ্যাটা দিচ্ছেন। প্রত্যেকটা স্পটের যে মাহাত্ম্য উনি এত সুন্দর আমাদের ব্যাখ্যা দিচ্ছেন। আজকে দ্বিতীয় দিনে আমরা বেরিয়েছি, আমরা কামারপুকুর থেকে বেরিয়ে আমরা এখন বাঁকুড়ার জয়রামবাটির দিকে যাচ্ছি। এখন উনি আমাদের সঙ্গে আছেন 2 দিন, খুব সুন্দর। আপনারাও ওনার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, খুব ভালো লাগবে। আপনারাও ঘুরবেন, কারণ এত সুন্দর মা ঠাকুরের ব্যাখ্যাটা আমি দেখলাম উনি খুব সুন্দর দিচ্ছেন, যেটা বুঝতে আপনাদের সুবিধা হবে। জয়রামবাটি স্টেশন।
এখনও কাজ চলছে। এইখানে সব প্ল্যাটফর্মের সব কাজ চলছে। ওটা হচ্ছে অফিস। এইখানে চারিদিকে তিল ক্ষেত রয়েছে চারদিকে, এবং এইখানে খুব সুন্দর এটা স্লোপিংয়ের মধ্যে দিয়ে এইভাবে আপনাকে উপরে আসতে হবে। ওইখানে প্ল্যাটফর্ম 2 নম্বরের কাজ চলছে। চারিদিকে খোলা মাঠ, তিল ক্ষেত রয়েছে, খুব সুন্দর। লাইনের কাজ মোটামুটি 70% হয়ে গেছে। কামারপুকুরে জয়রামবাটির এই কাজ কমপ্লিট হয়ে গেলে লাইনের কাজ, তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ট্রেন চলাচলটা শুরু হয়ে যাবে। এই পরিবেশ তো আর থাকবে না। মেন হচ্ছে সেটা, আস্তে আস্তে ঘর বাড়ি হয়ে গেলে হ্যাঁ, এই মানুষের বাড়ি ঘর রাস্তাঘাট দোকানপাট হয়ে পুরো, হ্যাঁ এখনো রাস্তা কাঁচা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। অটোর নামও আছে দেখ, ঠাকুর আর মায়ের নামে, গদাধর আর সারু মানে হচ্ছে মা সারদা। বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমরা এসেছি, এখন আমরা মায়ের বাড়িতে। ঈদের বাড়ি যাওয়ার পথে এই মা কল্যাণেশ্বরী কালী মন্দির পড়ে, এই মাকে দর্শন করুন। ঈদের বাড়ি ঠাকুরের যে দিদি ছিলেন হেমাঙ্গিনী দেবী, হ্যাঁ, তার ছেলে ছিল হৃদয়রাম মুখোপাধ্যায়। হৃদয়রাম মুখোপাধ্যায়ের ছেলে ছিলেন দক্ষিণাচরণ, আর দক্ষিণাচরণের ছেলে যিনি এখন বেঁচে আছেন বিশ্বনাথ মুখার্জি। হ্যাঁ, ওই দাদু অবধি যে বিশ্বনাথ মুখার্জি উনি 3 পুরুষের ছেলেই, আর ওই দাদুরও আবার ছেলে আছে, ওটা 4 পুরুষ। ওখানে 2টি মন্দির আছে, একটি দুর্গা মন্দির, একটি নারায়ণ মন্দির। 2টি মন্দিরই শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের প্রতিষ্ঠিত। 2টি মন্দিরের 2 রকম ঘটনা আছে। তা ওই মন্দিরে দাদু বা ওনার ছেলেদের যেভাবে যে যার দিন পড়ে ওনারা সেইভাবে মন্দিরে বসেন। তা সেই মন্দিরের ঘটনা ওই বংশের লোকের মুখেই আপনারা শুনবেন। এটা কি হৃদয়ের বাড়ি? হৃদয়ের বাড়ি। এখানে যে ঠাকুর এই মা দুর্গার যে ছবি আছে, এই ছবির ওপর পুজো হয়ে আসছে। এখানে আর প্রতিমা ঘরে হয়নি। কেন হয়নি সে গল্পটা ওনার বংশের মুখ থেকেই শুনবেন। আর ভেতরে হৃদয় আর ঠাকুরের ছবিটা আছে, এই যে পেছন থেকে ঠাকুরকে হৃদয় ধরে রেখেছে। আমরা এখন এসেছি ঠাকুরের ভাগ্নে হৃদয়ের বাড়িতে। হৃদয়ের উত্তরপুরুষ অর্থাৎ বংশের যে উত্তরপুরুষ নাতি আছেন, সেই নাতি বিশ্বনাথবাবুর কাছে আমরা যাচ্ছি। ওনার মুখ থেকেই আমরা এই হৃদয়ের বাড়ির ঐতিহ্য সম্বন্ধে আমরা জানবো। এই হচ্ছে বাড়িটা। আমার কথাগুলো রেকর্ড করবেন তো? হ্যাঁ, বসুন, আপনারা বসুন। ঠিক আছে, হ্যাঁ বলুন। শুনুন, ঠাকুরের যে দিদি ছিলেন হেমাঙ্গিনী দেবী, তিনি হলেন ঠাকুরের পিসিমায়ের মেয়ে, রামশিলার মেয়ে হেমাঙ্গিনী দেবী। তার ছেলে হৃদয় মুখোপাধ্যায়। হৃদয় মুখোপাধ্যায়ের ছেলে দক্ষিণাচরণ মুখোপাধ্যায়, আর দক্ষিণাচরণ মুখোপাধ্যায়ের ছেলে আমি। আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায়। তাহলে হৃদয় হচ্ছেন আমার নিজের দাদু, দাদুর মামা হচ্ছেন ঠাকুর, সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমার দাদু। আর ওই যে দুর্গা মন্দির বা এই যে নারায়ণের মন্দির, সবই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রতিষ্ঠিত। ঠাকুরের যখন 13 বছর বয়স, তখন হেমাঙ্গিনী দেবীর অনুমতি নিয়ে ওই দুর্গা মন্দির ঠাকুর নিজে প্রতিষ্ঠা করেছেন।
করে নিজে হাতে দুর্গা প্রতিমা তৈরি করে ওখানে 2 বছর পর পর পুজো করলেন, 13 এবং 14। 15 বছর বয়সে ঠাকুরের যে বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায় ওনাকে দক্ষিণেশ্বরে নিয়ে চলে যায়। 15 বছরের পুজোতে ঠাকুর আসতে পারেননি। তা আমার দাদু মন্দিরে প্রতিমা করার কাজ আরম্ভ করে দিয়ে মামাকে আনতে চলে গেলেন। ওখানে গিয়ে দেখলেন যে ভবতারিণীর মন্দিরে শুধু সেবা কার্যে মামা নিযুক্ত হয়ে আছে। তো ঠাকুরকে বললেন যে মামা তাহলে তোমাকে তো যেতে হবে, কারণ আমি তো মাকে আবাহন করে এসেছি। তখন ঠাকুর বললেন যে দেখ, এবছর আর আমার তোর মন্দিরে যে পুজো করা সম্ভব হবে না, কারণ জানবাজারে মথুর বাবু দুর্গা প্রতিমা গড়ে বসেছে, সে পুজোর দায়িত্ব আমাকে গ্রহণ করতে হয়েছে। তো তোকে আমি আশীর্বাদ করছি, তুই ফিরে গিয়ে পুজো করিস। আমি মায়ের দর্শন পাইনি ঠিকই, কিন্তু জানবাজারে তো মায়ের পুজো করব, তো মায়ের কাছে প্রার্থনা করব যে হৃদয়ের অন্তরে নিদারুণ বেদনা দিয়ে আমি এসেছি তোমার এখানে সেবা পুজো করতে। দর্শন তুমি যতদিনেই পারো দিও, ক্ষণিকের জন্য আশীর্বাদ করো, আমি যেন সূক্ষ্ম শরীর ধারণ করে তোমার মন্দিরে পৌঁছতে পারি। তো এইভাবে যে প্রার্থনাটা রাখবো 3 দিন, কবে কখন কোন সময় মায়ের কাছ থেকে আশীর্বাদটা লাভ করতে পারবো এই কথা তোকে দিতে পারলাম না। কথা দিলাম নিশ্চিত আসবো, তুই শুধু আমায় দেখতে পাবি, আর কিন্তু কেউ পাবে না। এই প্রতিশ্রুতি দেওয়ায় দাদু ফিরে এসে দুর্গা মন্দিরে পুজো করলেন। ঠাকুর করলেন জানবাজারে মথুরের বাড়িতে। সপ্তমী অষ্টমী পুজো শেষ হয়ে গেছে, পুনরায় সন্ধি পুজোয় বসেছেন। সন্ধের আরতি ধরে দাঁড়িয়ে ঠাকুর এইভাবে ভাবাবিষ্ট হয়ে আছেন, আর দাদু আরতি তুলে দেখছেন এই দুর্গা মন্দিরে মামা প্রতিমা স্পর্শ করে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় যখন দাদুকে স্পর্শ করলেন, প্রতিমাতে দেবী এক এক করে রূপ ধারণ করতে লাগলেন। কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বকলা, মাতঙ্গিনী, কমলা, ওই হলো সেই স্থান। ঠাকুরের শরীর সঙ্গে সঙ্গে প্রতিমাতে বিলীন হয়ে গেল। এখানে তো দাদু আরতি করতেন, ঠাকুর তৎক্ষণাৎ ওখানে জ্ঞান ফিরে পেয়ে আরতি করতে থাকে। 4র্থ বছরে দক্ষিণেশ্বরে যথারীতি মায়ের সেবা পুজো করছেন। মায়ের আদেশ শুনতে পাচ্ছেন, দর্শন লাভ হয়নি। হৃদয়ের মন্দিরে আমি 3 বছর প্রতিমা পুজো গ্রহণ করেছি, 4র্থ বছর থেকে আর মন্দিরে প্রতিমা পুজো করবি না। আমার মূর্তি বিসর্জন হয়ে গেছে, আমার ফটো নিয়ে যে প্রতিষ্ঠা করে দিবি এবং ওই ফটোতেই ঘট স্থাপন করিস। সপ্তমী অষ্টমী নবমী পুজো করিস, আমি যথারীতি গ্রহণ করব, কিন্তু মন্দিরে কখনোই কোনো দিন বিজয়া দশমী, সন্ধি পুজো, নবপত্রিকা প্রবেশ, এই 3টি পুজো কখনোই করবি না। তো এই দুর্গা মন্দিরে যে ফটোটি দেখে যাচ্ছেন, ওইটি কিন্তু দাদু ঠাকুরের আমলের মায়ের নির্দেশ মতো প্রতিষ্ঠিত ফটো। এখনো পর্যন্ত এইভাবেই জ্বলজ্বল করছে। ওঠেই পুজো হয়, দুর্গোৎসব আর নিত্য সেবা পুজো হয়। তাহলে দুর্গা মন্দিরের ইতিহাস সারা। এরপর তার নারায়ণের মন্দিরের কথা বলেছি। ঠাকুরের যখন 34 বছর বয়স, তখন ভবতারিণী মায়ের দর্শন লাভ হয়েছে। মায়ের সঙ্গে কথা বলতেন, ভোগ নিবেদনের সময় মাকে খাইয়ে নিজে খাচ্ছেন, আবার সেই ভোগ নিজে খেতে খেতে মাকে খাইয়ে দিচ্ছেন। ঠাকুরের এরকম পরিবেশ। ভবতারিণী মা ঠাকুরকে আদেশ করলেন যে হৃদয়কে, মথুরের স্ত্রীকে সঙ্গে নিয়ে আগামীকালই তোরা কাশী যাত্রা করবি। কাশীতে আমার এক পরম ভক্ত রয়েছে, নাম তৈলঙ্গ স্বামী, ইচ্ছা মৃত্যুবরণ করবে বলে অনশন করে মৌন অবলম্বন করে আসনে বসে আছে, শরীর আর থাকবে না, সেই জন্য আগামীকাল কাশী যাস। তো মায়ের কথা মতো কাশী গিয়েছিলেন ঠাকুর। হৃদয় মথুরের স্ত্রী কাশীতে তৈলঙ্গ স্বামী যে নারায়ণ শিলা ঠাকুরের হাতে তুলে দিয়ে দাদুর দিকে আঙ্গুল বাড়ি ডেকেছিলেন, এর বাড়িতে প্রতিষ্ঠা করিস, সেই নারায়ণ শিলা এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে। ভবতারিণী মা নাম দিয়েছেন শ্রীধর নারায়ণ, ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়েছেন। এখানেও নিত্য সেবা পুজো হয়, দুর্গা মন্দিরেও নিত্য সেবা পুজো হয়।
আর দুর্গোৎসবের সময় ওই যে কথা বললাম ওই ঘটতেই ঘট স্থাপন করে সপ্তমী অষ্টমী নবমী পূজা হয়, কিন্তু বিজয়া দশমী সন্ধি পুজো নবপত্রিকা প্রবেশ এই তিনটি পুজো হয় না। ভালো থাকি সব। বাহ, খুব সুন্দর লাগলো। এখন পর্যন্ত ঠাকুরের বংশধর আমাদের বিশ্বনাথ মুখোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে আমরা অনেক তথ্য, মূল্যবান তথ্য জানলাম। উনি ঠাকুরের বংশধর। প্রণাম নেবেন। আপনাকে স্পর্শ করতে পেরেছি, এতেই আমরা ধন্য। ভালো হ্যাঁ, খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ঠাকুরকে তো আমরা পাইনি, কিন্তু তার বংশধর মানে হচ্ছে তার মধ্যে আমরা সেই ঠাকুরকে আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের খুব পরম সৌভাগ্য। হ্যাঁ, ওনার মেয়ে হ্যাঁ, আশীর্বাদ করুন যেন মানুষ করতে পারি, মানুষের মতন মানুষ করতে পারি। পরম সৌভাগ্য। দিদির বাড়িতে আসতেন না, এই বাড়িটাই থাকতেন। ঠাকুর এই বাড়িটাই থাকতেন। এই বাড়িতেই ঠাকুর যখন আসতেন দিদির বাড়িতে, তখন এই মাটির এই বাড়িটাতেই থাকতেন। সেটা আজ স্মৃতি হিসাবে অবশিষ্ট রয়েছে, এইটুকুনো আমরা দেখতে পাচ্ছি। বললেন হুম। কাশীতে তৈলঙ্গ স্বামী দিয়েছিলেন, হ্যাঁ, সেই শিলাটি ঠাকুর এনে এইখানে প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, কাশী তৈলঙ্গ স্বামী নারায়ণশিলাটা ঠাকুরকে দিয়েছিলেন। ঠাকুর সেই এখানে প্রতিষ্ঠা করেছিলেন, নারায়ণশিলা নাম করেছিলেন শিব। ঠাকুর এখানে প্রতিষ্ঠা করেছিলেন। এখন বন্ধ আছে। এটা আমাদের দুর্ভাগ্য, আমরা দেখতে পারলাম না খোলা, কারণ পুরোহিত এখনো আসেনি। আর এইটাই হচ্ছে ঠাকুর এইখানে এই ঘরটাতেই আসতেন। এটা হচ্ছে হৃদয়ের বাড়ি, হৃদয় ভবন। এটা শ্রীহরের শিব মন্দির। এটা হচ্ছে শিহরের শান্তিনাথ শিব মন্দির। এটা 500 বছর আগেকার শিব মন্দির। 500 বছর আগে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই মন্দির ঘুরে গেছে। আর এখানে কামারপুকুরতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই মন্দিরে চৈত্র মাসে যে গাজন উৎসব হয়েছিল, সেই গাজন উৎসবে উনি এসেছিলেন কোনো একটা অনুষ্ঠানে। আর জয়রামবাটির এই অনুষ্ঠান মা দেখতে এসেছিলেন। মায়ের তখন আনুমানিক বয়স, হ্যাঁ, ঠাকুরের সাথে মায়ের বিয়ে হয়েছিল, ঠাকুরের বয়স 24, মায়ের 5, তাহলে বিয়ের আগে, মানে খুবই ছোট। তখন কোনো আত্মীয় মানে এতই ছোট কোলে করে এনেছিল। সেই আত্মীয় জিজ্ঞাসা করেছিল তুই কাকে পছন্দ করছিস, কাকে বিয়ে করবি? 2 হাত বাড়িয়ে ঠাকুরকে পছন্দ করেছিল। ঠাকুর মায়ের প্রথম দেখা এই শিব মন্দির, হ্যাঁ, সেই শান্তিনাথ শিব। মানে এত মোটা দেয়াল আমি সচরাচর চোখে পড়ে না এই মন্দির, হ্যাঁ, অন্য সব শিব মন্দিরের মতো। এটা হচ্ছে সারদা মঠ, সম্পূর্ণ মহিলা মাতাজি দ্বারা পরিচালিত। সারদা মায়ের মা বাপের বাড়ি। সারদা মায়ের মা শ্যামাসুন্দরী দেবী, ওনার বাপের বাড়িটা সাইডে বড় একটা এল্লা পুকুর আছে, এল্লা পুকুরের পাড়ে সারদা মায়ের মা শ্যামাসুন্দরী দেবী এই শিওর গ্রামে ওনার বাপের বাড়ি এসেছিলেন। ওনার শৌচা পেয়েছিল, শৌচার জন্য উনি একটা বেলগাছের গোড়ায় বসেছিলেন। শৌচা হয়নি, তখন ওই বেলগাছ থেকে একটা 5-6 বছরের দেবকন্যা, গায়ে লাল শাড়ি পরে, সারা গায়ে গহনায় ভর্তি, ওই বেলগাছ থেকে নেমে এসে মায়ের মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, মা আমি তোমার ঘরে এলাম। সেই মেয়ে শ্যামাসুন্দরী দেবীর উদারে প্রবেশ করলেন। শ্যামাসুন্দরী দেবী গর্ভ সঞ্চার অনুভব করলেন। এটা সেই আবির্ভাবের জায়গা। সেই বেলগাছ ভেতরে আছে, একটা মন্দির আছে। এখানে ফোন ব্যবহার চলে না, সেই জন্যে বাইরে থেকেই আপনাদের এগুলো শুনতে হচ্ছে। হ্যাঁ, আর এটা আবির্ভাবের জায়গা। আর ভূমিষ্ঠ হয়েছিল জয়রামবাটিতে, যেখানে মায়ের মূর্তিটি বসানো আছে। দামোদর নদের দিকে যাচ্ছি। মা তার 4 ভাইকে এই নদে স্নান করাতে নিয়ে আসতেন, আর সঙ্গে মুড়ি নিয়ে আসতেন। 4 ভাইকে স্নান করিয়ে মুড়ি খেয়ে বাড়ি ফিরে যেতেন। মা বলতেন এটাই আমার গঙ্গা। হ্যাঁ, তখনকার দিনে মাঠ ঝাঁপিয়ে আলপথ ধরে আসতেন। আর এই আমুদার
নদ একটা পার্কের মতো হয়েছে, ওখানটা ঠাকুর মায়ের পুরো জীবনীটা তুলে ধরা আছে। ওর ভেতরটা শ্মশান আছে, এখনো দাহ করা হয়, কাঠেই পোড়ানো হয়। এবং সারদা মায়ের মা বাবার সমাধি মন্দিরও দেখতে পাবো। যখন খুব বৃষ্টি হয়, এই যে জায়গার উপরটা দিয়ে যাচ্ছি, এখানে 1 মানুষ করে জল হয়ে যায় এই রাস্তার উপর। এই রাস্তায় হ্যাঁ, ওই আমুদার নদ, হ্যাঁ, তখন এইসব জায়গাকে ডুবিয়ে দেয়, বন্যায় রূপান্তরিত হয়ে যায় তখন এখানে। হ্যাঁ, আর এটা সেই আমুদার নদটা এই দিক থেকে এসছে। এটা হ্যাঁ, আমাদের নদ, হ্যাঁ। এটাই হচ্ছে আমাদের নদ। আর ভেতরটা সেই ঘাটটা আছে। আর এটা হচ্ছে পঞ্চবটী বন, 5টি গাছ আছে। ওই লেখাটা সমেত দেখান পঞ্চবটিটা। এইখান থেকেই 5টা গাছ শুরু। এটা হচ্ছে আমলকি, এটা হচ্ছে আমলকি, এটা হচ্ছে বেল, এটা হচ্ছে অশোক, আর এটা হচ্ছে বট আর অশ্বত্থ। হ্যাঁ, এইটা পঞ্চবটী বন। এটা অশোক, এটা অশোক গাছ। এটা হচ্ছে আমাদের নদ, ব্রিজের তলা দিয়ে বয়ে যাচ্ছে। এখানে ভ্যারাইটির জবা দেখতে পাবেন। এইসব ফুল মায়ের মন্দিরে যায়, মায়ের পুজোতে। বাহ, এটা হচ্ছে আমাদের নদ। এইখানে মা তার 4 ভাইকে নিয়ে ছোটবেলায় স্নান করতে আসতেন। এটা হচ্ছে সেই শিব মন্দিরটা। কত পদ্ম ফুটে আছে সামনে। সঙ্গে মুড়ি নিয়ে আসতেন, 4 ভাইকে স্নান করিয়ে মুড়ি খেয়ে বাড়ি ফিরে যেত। মা বলতেন এটাই আমার বংশ। মা শারদা তার 4 ভাইকে নিয়ে এই আমোদর নদেই স্নান করতে আসতেন। নিচে লেখা আছে বোর্ডে। এখানে মা শারদার পিতা ও মাতার সমাধি দেওয়া হয়েছিল এইখানে সমাধি মন্দিরটা তৈরি হয়েছে। এটা কোয়ালপাড়া আশ্রম, এটা মায়ের বৈঠকখানা। মা যখন বিষ্ণু মা এখানে বিশ্রাম নিয়ে যেতে, মা নিজের ছবি ঠাকুরের ছবিকে পাশাপাশি বসিয়ে পুজো করেছিলেন।
হ্যাঁ, আর এটা হচ্ছে সেই মায়ের আঁটি হইতে এই আম গাছ। জগদম্বা আশ্রম। মায়ের ভাইজি রাধু, রাধুকে নিয়ে মা এই বাড়িতে থাকতেন ভেতরে। মায়ের ভাইজি রাধুকে নিয়ে মা এই বাড়িতে থাকতেন। আর এখানে মায়ের ছবি, ঠাকুরের ছবি, বিবেকানন্দের ছবি আছে। মায়ের যে ছবিটি আছে যে জায়গায়, ওটা একটা পাথরের ওপর। ওই পাথরটি মা ব্যবহার করতেন। ওই যে ফুল দিয়ে আছে, ওই পাথরটিকে স্পর্শ করবে। আমরা এবার সোজা জয়রামবাটি যাচ্ছি, মায়ের মন্দির। জয়রামবাটির রাস্তা দিয়ে যাচ্ছি, তাই তো? এখন আমরা মায়ের মন্দিরের দিকে। সারদা মায়ের গরু ছিল, সেই গরু না এরকম ঘাস খেত, সেই ঘাস এখানে হতো। হ্যাঁ, মা এই গরুর জন্য এই দল ঘাস কাটতে এই দিঘিতে নামতে। মা যখন কাটতে দেখতেন আর একটা মেয়ে এসে মাকে ওই দল ঘাস কাটতে সাহায্য করত। সে কে না মা কালী। হ্যাঁ, মায়ের জন্মের পর থেকেই মা কালী মায়ের সাথে থাকতেন। মা এই জায়গা থেকে গরুর জন্য দল ঘাস সংগ্রহ করে নিয়ে যেত। আচ্ছা, এরকম বড় বড় ঘাস হতো। বড় বড় ঘাস। এটা দিঘি বা আহের বলা হয় এবং মায়ের ঘাট বলে উল্লেখ আছে। জায়গায় ভূমিষ্ঠ হয়েছিল আপনারা দেখবেন। মায়ের মন্দিরের পেছনটা দেখবেন, মায়ের শয়নকক্ষ, মায়ের চরণ আছে। আর ওই মায়ের মন্দিরে মায়ের নতুন বাড়ি, পুরাতন বাড়ি, পুণ্যি পুকুর আছে। আর মায়ের এক পিসি ছিলেন, ভানু পিসি, সেই পিসির বাড়ি এবং মা সিংহ বাহিনীর মন্দির,
সিংহবাহিনীতে আমরা পরে যাব। হ্যাঁ, ওটা একটু ঘুরে ঘুরে যেতে হবে, হেঁটে যাওয়া যায়, হ্যাঁ, আর গাড়ি নিয়েও আমরা যায়। এখন মায়ের বংশধর, ওনার কাছে এসেছি, উনি ওনার পরিচয়টা দেবেন, বলুন। আমি মায়ের মেজো ভাই কালীকুমার মুখোপাধ্যায়ের নাতির ছেলে, আচ্ছা, মানে সারদা মায়ের পুতি হচ্ছে আমি। আপনার নামটা বলে দিন। আমার নাম অরুণ কুমার মুখোপাধ্যায়, আমার বাবা চণ্ডীদাস মুখোপাধ্যায়, তার বাবা রাধারমণ মুখোপাধ্যায়, তার বাবা কালীকুমার মুখোপাধ্যায়। কালীকুমার মুখোপাধ্যায় মায়ের মেজো ভাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো ওনাদের সঙ্গে। মায়ের বংশের মানে হচ্ছে একটা বিরাট ব্যাপার দাদা। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে। আমরা এখন এসেছি এক পুণ্যভূমি জয়রামবাটিতে। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আধ্যাত্মিক সহধর্মিণী মা সারদা দেবী 1853 সালের 22শে ডিসেম্বর বাংলার 1260 পৌষ জয়রামবাটির এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন। ब्रह्मानंद स्वरूपिणी मां ब्रह्म शक्ति सुखदायिनी मां। আমরা মায়ের বাড়িতে এসেছি, এখানে জয়রামবাটি, বাঁকুড়া জেলার জয়রামবাটি মায়ের বাড়ি। স্বামী শারদানন্দ 1923 সালের 19শে এপ্রিল পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিনে এই মন্দির নির্মাণ করেন এবং মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে নাট মন্দির। ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত সমাগম হয় এই পুণ্যভূমিতে। चिन्मय रूप विलासिनी मां बहिरांतर सुखवर्धिनी मां ज्ञानानंद प्रवर्षिणी मां दिव्य रसामृत वर्षिणी मां मूलाधार निवासिनी मां सहस्रार शिव संगिनी मां। আমরা এখন এসেছি মা সারদা অর্থাৎ মায়ের পুরাতন বাড়িতে। এইখানেই অত্যন্ত ধর্মপরায়ণ পিতা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্যামাসুন্দরীর ঘর আলো করে ফুটফুটে সুন্দর এক শিশুর জন্ম হয়েছিল। সেই দিনের সেই ছোট্ট শিশুই সারু, অর্থাৎ আজ জগজ্জননী মা সারদা।
মাটির দেওয়া খড়ের চাল আজও সেই আদলেই রাখা আছে মায়ের বাড়িটি, যা দেখলে আমাদের মনে অতীতের এক চিত্রকল্প ফুটে ওঠে। এটা ভানু পিসির বাড়ি, মায়ের এক পিসি। পিসির বাড়িটা এই জায়গায় ছিল। মায়ের পিসির কাছে চলে আসতেন সন্ধ্যের পর, এসে মায়ের সাথে সুখ দুঃখের কথা বলতেন, ভগবত পাঠ করতেন। মা পিসিকে চতুর্ভুজ রূপে দেখা দিয়েছিলেন। কামারপুকুরে যেমন চিনু শাকারি চিনেছিলেন গদাধর ভগবান, এখানে পিসি চিনেছিলেন। সেই পিসির বাড়ি এটি। Mm-hmm.